আমি মনে করি একটা মেয়ের কোনোভাবে ক্ষতি হয় না। যদি ক্ষতি হয় তাহলে একটা ছেলের ক্ষতি হয় একটা মেয়ের কারণে। অনেক মামলা-টামলা খেয়ে এখন পর্যন্ত অনেক জেলেও দেখা যাবে যে অনেক ছেলে আছে এরকম মামলায় চলে গেছে কিন্তু মেয়েটা তার পাশে নাই। কিন্তু দোষটা তো দুজনে মিলাই করছি। আমার নাম লামিসা আক্তার লুবনা। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। কোচিং করতাম। কোচিং থেকে আমার সাথে পরিচয় হয়। তখন ওর সাথে মনে করেন ফ্রেন্ডশিপ মানে আস্তে অনেকদিন ফ্রেন্ডশিপ ছিল। আমরা সেম ক্লাসে পড়তাম ২ জনে সমবয়সী। তখন দুজনে এমনি কথা বলতাম ফ্রেন্ড হিসেবে কথা বলতে ক্লাস 10 এ পড়ি তখন ও আমাকে মানে প্রপোজ করে। তখন আমারও মনে হইছে যে না ও ছেলে হিসাবে খারাপ না, ভালোই আছি। বিয়ে করলে ভালোই হবে। তারপরে একদিন মানে ওরে আমি বললাম ও বললে যে, "তোমার ফ্যামিলি আমার ফ্যামিলির সাথে আকাশ পাতাল ডিফারেন্স।" মানে আমার বাবা তেমনটাও ধনী না। মানে ওদের থেকে একটু অবস্থা একটু ভালো। পরে বলল যে, "তোমার ফ্যামিলি আমার ফ্যামিলির সাথে কখনো পড়বে না। এটা আকাশ পাতাল ডিফারেন্ট।" তখন ও বলল যে, "এটা তো কোনোভাবে সম্ভব না।" ও বলল যে, "তুমি তো আমার বাসায় এসে না থাকতে পারবে না।" এরকম অনেক কিছু মানে বলল। তখন বললাম যে, "না ভালোবাসা থাকলে সব সম্ভব। টাকা-পয়সায় তো সব সুখ দিতে পারে না। ভালোবাসায়" এখন আমার মনে হইছে যে ভালোবাসাই সব। তোমার আর আমার প্রতি যদি ভালোবাসা থাকে একদিন টাকা-পয়সা হবে। সোহাগ, আপনি প্রথম অবস্থায় কোনোভাবেই চাচ্ছিলেন না সম্পর্কটা তৈরি হোক বা আপনি ভরসা পাচ্ছিলেন না লামিসাকে? হ্যাঁ, কারণ ওর ফ্যামিলি আর আমার ফ্যামিলি এক না। কারণ ধনী গরিবের মধ্যে অনেক তফাৎ আছে। কারণ সব মানুষ এক হয় না। তো ওর ফ্যামিলি দেখে আমি অনেক ভয় পাইতাম। ওর ভাইগুলা তো সবারই থেকে আমি অনেক ভয় পাইতাম। তো এটা আমি কখনো চাইতাম না যে কারণ এরকম একটা ফ্যামিলির মেয়ে আমার বাসায় আসুক, কারণ কষ্ট করুক। আমি এটা কখনো চাইতাম না। কিন্তু পরিস্থিতিটা আমাদের দুজনকে এমন একটা জায়গায় নিয়ে আসছিল। মানে দুজনকে ছাড়া এমন একটা পর্যায়ে গেছি যে ও আমাকে ছাড়া থাকতে পারতেছে না, আমি ওকে ছাড়া থাকতে পারতেছি না। এই একটা বিষয়টা মনে করলাম যে আমাদের খুব অনেক ভাবাইছি, অনেক চিন্তা করাইছে যে না। তো ক্লাস 10 এ আমরা হলো রিলেশনশিপে যাই। তো ক্লাস 10 এর রিলেশনশিপে যাওয়ার পরে ও যখন ইন্টার ফার্স্ট ইয়ারে উঠে, ওর বাবা-মা একটু বুঝতে পারছিল যে না ও মেয়ে কিছুটা করতেছে। মানে বুঝতে পারছিল ওর বাবা-মা। তো তার জন্য আরকি ওর বাবা-মা ওকে বিয়ের চাপ দিছিল। যে বিয়েটা মনে হয় ওরে দিয়ে দিবে। পরে ও আমাকে বলল যে, "আমাকে বাসায় থেকে বিয়ের চাপ দিতেছে, তো তুমি একটা কিছু করো।" পরে আমি চিন্তা ভাবনা অনেক করলাম যে না এখন যদি এরকম একটা পরিস্থিতিতে আমি ওর বাবাকে যদি বিয়ের প্রস্তাবটা যদি দেই, বাবারও কোনো মানবে না। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা পালাবো। ওই সময় কি চেষ্টা করেছিলেন যে এটা পারিবারিকভাবে বিয়েটা করা যায় কিনা? ফার্স্ট টাইম যখন করি তখন বাসা থেকে কোনো মানে কিছু বলি নাই। কারণ এটা বুঝতে পারছি যে এটা বাসা থেকে কোনোভাবে মেনে নিব না, কোনোভাবে সম্ভব না। আমি নিয়ে ওকে বলছি যে আমার বিয়ের চাপ দিতেছে, এখন আমাকে নিয়ে না পালাইলে তুমি আমাকে পাবা না। পরে আমরা পালাই। কাপড়-চোপড় নিয়ে সবকিছু নিয়ে বাসা থেকে বের হইছি। ২ জনে আসলাম, আসার পরে কোর্টে গেলাম। কোর্টে যেয়ে কোর্ট ম্যারেজ করলাম। নভেম্বরের ৫ তারিখে আমরা বিয়ে করি। ২০২৪ সালের নভেম্বরের ৫ তারিখ। ততদিনে কি আপনারা দুজনে প্রাপ্তবয়স্ক ছিলেন? হ্যাঁ, প্রাপ্তবয়স্ক ছিলেন। তারপরে যখন আমরা কোর্টে যাই, কোর্টে যেয়ে কোর্ট ম্যারেজ করি। কোর্ট ম্যারেজ করার পরে ও বলে যে, "আমার আপুর বাসায় তোমারে নিয়া যাবো।" পরে আমরা আমার আপুর বাসায় গেলাম। আপুর বাসায় যাওয়ার পরে তার ১-২ ঘন্টা পরে তো ওর ফ্যামিলি থেকে জানাজানি হইছে যে আমি ওকে নিয়ে পালাইছি। তো ওর ফ্যামিলি থেকে ওর মা, বাবা, ভাই-বোন তো ওরা সবাই মিলে তো আমাদের বাসায় গেছে পুলিশ নিয়ে। আমার খালু আছে ওই জায়গায়। তো খালুরে বারবার ফোন দেওয়া হইতেছে যে ওর ফ্যামিলি থেকে লামাইসার ফ্যামিলি থেকে বলা হইছে যে ওদের ২ জনকে নিয়ে আসেন তো আমরা মেনে নিবো। তো যদি ৳১০,০০,০০০ কাবিন হয় তো আমরা এই জায়গা থেকে আজকে ২ জনকে বিয়ে দিয়ে পরে আমরা এই জায়গা থেকে চলে যাবো। আমি ভাবলাম যে যেহেতু খালু আছি, সবাই আছে, ফ্যামিলির লোকজনও আছে যেহেতু আমাদের বাসায় বসছি সকালবেলা। ইনশাআল্লাহ একটা সমাধান আসবে। তো যখন সকালবেলা আমি ওকে নিয়ে আসি, খালু আমার সাথে আসে। লামিসাকে নিয়ে আপনার বাসায় ফিরে আসলেন। তো বাসায় আসলাম, আসার পর দেখলাম বাসায় অনেক লোকজন। তো আমি ঘরে ঢুকলাম, আমার রুমে যেয়ে যখন বসলাম, আমার ঘরে এসে মানে ওর ফ্যামিলির লোকজন ওকে ওই দিনকে তারা মানে ওর দিকে টানাটানি করতেছে। তো ও আমার হাতটা অনেক শক্তভাবে ধরছিল তখন যে না, ওর একটা কথা ছিল সবসময় যে না ও আমাকে ছেড়ে যাবে না। তারপরে ওরে রুমের ভিতরে এলো আটকে রাখছিল। আটকে রাখার পরে আমারে টাইনা নিয়ে গেল। তখন বলল যে ওরে নিয়ে গেলে ওর সমস্যা হবে। ওরে যদি কিছু করে এর জন্য ওরে আটকে রাখলো। তারপরে আমারে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমারে রাস্তা দিয়ে এমন অবস্থায় নিচ্ছে যেভাবে কোনো একটা মানুষ ভালো মানুষ কখনো এভাবে নিতে পারে না। তো পাগলের মতো হয়ে গেছি। এরকম দেখে তো সবাই অবাক হয়ে গেছে। এভাবে আমারে নেয়ার পরে নিয়ে গেল আমার নানুর বাসায়। নানুর বাসায় নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় কিছুদিন ছিলাম। থাকার পরে ওর সাথে আর আমার কোনো যোগাযোগ নাই। ও তো ভাবছে যে ওর কাছে আমি আর কখনো আসবো না। এরকম কিছু ভাবছি। পরে আমি ওরে মেসেজ দিছি, "যত যাই হইয়া যাক, আমি তোমারে কখনো ছাড়বো না। কষ্ট পাইও না। আমি যখনই সুযোগ পাবো আমি তোমার কাছে আবার চলে আসবো।" এই কথা ওরে বলছি। এই কথা বলার পরে তার ১ মাস পরে
ওই দিন সকালবেলায় আম্মু রান্না করতেছিল, তখন আমি বাসা থেকে বেরোই। বেরোনোর পরে দৌড়ে ওদের বাসায় আসি। পরেও আমি বেরোনোর পরে আমার ভাইয়া এসে না ডাইরেক্ট ধরে ফেলছে। তারপর আমারে নিয়ে গেল। আবার ১ মাস পর আবার ওর সাথে আমি তখন এলো কলেজে আমার পরীক্ষা। পরে কলেজ থেকে ওইদিন ওর সাথে ৩য় বার পালিয়ে যায় তখন। তখন ওই কলেজ থেকে পালিয়ে যাওয়ার পরে ৬-৭ দিনের মতো ওর সাথে ছিলাম। পলাতক ছিলাম আমি আরো। তখন ওর নামে এই মামলাটা করছি তখন, ওই ৩য় বার। ধর্ষণ মামলা, অপহরণ মামলা, চাঁদাবাজি মামলা, আরো কি জানি মামলা, এটা অনেকটি মামলা দিছে ওর নামে। মামলা দেওয়ার পরে তখন আমাদের বলল যে ২৪ ঘন্টার ভিতরে ছেলেকে হাজির করা লাগবো। তারপরে কি আর করার, পরে আমার বাবা-মা বলল আমাদের ফোন দেয়া, তখন আমরা আইসা পড়লাম। পুলিশ আসলো, পুলিশ আসার পরে আমাকে নিয়ে গেল থানায়। পরে মেডিকেল করছে, বয়স নির্ধারণ করছে। এগুলা করার পরে তারপরে করে নিয়ে যাওয়ার পর তার বাঁশধারা জবানবন্দি নিল আমাকে। তার আগে আমাকে বলল যে তুমি যদি তোমার স্বামীর কাছে যাইতে চাও তাহলে তোমাকে সেফ কাস্টডিতে যাইতে হবে। এই কথা বললাম। আমি তখন বললাম যে ঠিক আছে, আমি সেফ কাস্টডিতে যাবো, তা আমি আমার বাবা-মার কাছে যাইতে চাই না। এই কথা যখন বললাম তখন আমাকে সবাই বুঝাইলো। ওই পুলিশ আঙ্কেল বুঝাইলো, আন্টিরা বুঝাইলো, তারপর আমার আব্বু আম্মু সবাই বুঝাইলো যে তুমি যদি সেফ কাস্টডিতে যাও তুমি ২ বছর থাকলা, ঠিক আছে, কিন্তু সোহাগের নামে তো ১৪ বছরের মামলা হয়ে গেছে। তখন তো আমার মামলা সম্পর্কে ধারণা ছিল না, কিছু ছিল না, আমি তখন এত কিছু বুঝতাম না। তখন আমাকে বললো যে ওর ১৪ বছরের জেল হবো, তুমি ২ বছর পরে ঠিকই বের হবা। ২ বছর পরে বেরোলো, ওর ১৪ বছরের নামে মামলা হয়ে গেছে, ও তার তখন বেরোতে পারবো না, তাহলে তো তুমি ওকে পাইলা না। তার থেকে তুমি তোমার মার জিম্মায় চলে যাও, তুমি কিছুদিন পরে তোমার ১৮ বছর হইলে তুমি ওরে পাবা। এগুলা বললে আমাকে বুঝাইলো। তখন আমি আচ্ছা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার বাবা মার কাছে যাবো। তারপরে কোর্টের দিকে আমার মার জিম্মায় দিয়ে দেয়। মার জিম্মায় যাওয়ার পরে ৭ মাস আমাদের বাসায় থাকি। থাকার পরে আমি তার ৭ মাস পরে আমি শুনি যে সোহাগকে পুলিশ ধরে নিছি। ও যখন জেলে তখন আমি আমাদের বাসায়, তখন ২৫ দিন হয়ে যায়। ২৫ দিন পর আমি ওদের বাসায় আবার চলে আসি। কারণ আমি আর ও তো দুজনে মিলাই একটা কাজ করছি। তাহলে যদি ওর যদি কোনো কিছু হয়, তাহলে আমি কেন ওর পাশে থাকবো না। পরে আমি ওদের বাসায় আইসা করলাম ২৫ দিন পর। আইসা পড়ার পরে সোহাগ তখন জেলে ছিল, আপনি তখন সোহাগের বাড়িতে। হ্যাঁ, ৪ বারের মাথায় ওর হিয়ারিং হলো। ফার্স্ট হিয়ারিং হওয়ার পরে জামিন হলো না। হওয়ার পর ২ বার হিয়ারিং হলো, তারপরে জামিন হলো না। সোহাগের পরিবারের সাথে ছিল, কিন্তু চেষ্টাগুলো আমি করছি, মানে তারা আমাকে একটু সাপোর্ট করছে। তখন আমার এই সাংবাদিক আঙ্কেলদের সাথে পরিচয় হলো, এবং যে আলমগীর আঙ্কেল, এদের সাথে আমার পরিচয় হলো। পরিচয় হওয়ার পরে তখন আমার পাশে তারা দাঁড়াইলো। এই আঙ্কেলটা আমাকে অনেক সাহায্য করছে। তখন আমি মিডিয়া এরকম বললাম, বলার পরে ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো আঙ্কেল তখন ওইখানে কমেন্ট করো যে কোনো আইনের সহায়তা লাগলে আমাকে জানাবেন। তখন তার বাসায় আমরা গেলাম, এটা আমি পারবো, এটা জামিন করা দিতে পারবো, সমস্যা নেই। সে যে কথাটা বলছিল সেই কথাটা রাখছে। সে বিনা খরচে, আলহামদুলিল্লাহ, সে বিনা খরচে ওর জামিনটা করাই দিছে। ৪ মাস ৯ দিন জেলে আসলাম। তো জেলে নতুন নতুন লোক আসলো, তো সবাই তখন আমার সান্ত্বনা দিল যে না, তুমি অনেক দেশে অনেক ভাইরাল হয়ে গেছো, তোমার পাশে সবাই আছে, তো তুমি কোনো টেনশন করো না, খুব তাড়াতাড়ি বের হবা। তো তখন একটা মনে সান্ত্বনা নিলাম যে না, সবাই যেহেতু পাশে আছে, ইনশাল্লাহ একটা না একটা কিছু হবে। তো ২৫শে নভেম্বর যখন আমার জামিনটা হয়, তখন যে কেউ এসে একজন আমাকে জামিনের খবরটা জানায়। তো তখন সবকিছু গুছায় টুছায়, তো যখন আমি জেল গেট থেকে বের হই, তখন মানে অনেকগুলা সাংবাদিক দেখে তো আমি অবাক হয়ে যাই যে না, এটা কি হইতেছে আমার সাথে, এটা আমি কখনো আশা করতে পারিনি যে এতগুলো মানুষ আমার পাশে দাঁড়াইছে, মানে এটা আমি কখনো আশা করতে পারিনি। তো সবকিছু দেখে পরে মানে আমার উকিল আব্বু যে আছে, যে আতর রহমান, তো তাদের বাসায় আমাকে নিয়ে আসলো। মানে বিয়েটা যে এই বাসায় এসে এরকম ভাবে হবো, এটা আমি কখনো ভাবতে পারি নাই। তো সবাই আমাকে অনেক সাপোর্ট করছে। আমাদের বিয়ে হলো ১০ লাখ ১ টাকা কাবিন হয়েছে। তো আমরা এখন আলহামদুলিল্লাহ আমরা দুজন অনেক সুখী আছি, অনেক শান্তিতে আছি। লামিসার সাথে তার পরিবারের কোনো রকম যোগাযোগ নেই? কোনো যোগাযোগ নাই। আপনার মামলাগুলোর কি অবস্থা? চলমান মানে মামলা এখনো ওর বাবা এখনো উঠায় নাই। তো মামলা জানুয়ারি ৫ তারিখে আমার হাজিরার ডেট আছে। তো দেখি হাজিরা দিতে দিতে মামলাটা খালাস করতে পারি নাকি। তো আমার একটা কথা যে আমি ওকে কোনোদিন ছাড়বো না, আমি ওকে সবসময় সারা জীবন বিপদ আপদে আমি পাশে থাকতে চাই। মৃত্যুর আগ পর্যন্ত দুজন একসাথে হাত ধরে থাকতে চাই। আমরা যতদিন বেঁচে আছি দুজনে একই সাথে বাঁচবো, কখনো ওর সাথে খারাপ ব্যবহার করবো না। মৃত্যুর আগ পর্যন্ত ওর পাশে থাকতে চাই, সারা জীবন ওর হাত ধরে থাকতে চাই, ওকে কোনোদিন কষ্ট দিতে চাই না। অনেক মানুষ আছে যে একটা মানুষকে ভালোবাসে তার জীবনটা নষ্ট করে অন্য মানুষের হাতটা ধরে চলে যায়। তখন তো মেয়ের, আমি মনে করি একটা মেয়ের কোনোভাবে ক্ষতি হয় না। যদি ক্ষতি হয় তাহলে একটা ছেলের ক্ষতি হয় একটা মেয়ের কারণে। অনেক মামলা টামলা খেয়ে অনেক, এখন পর্যন্ত অনেক জেলে দেখা যাবে যে অনেক ছেলে আছে এরকম মামলায় চলে গেছে, কিন্তু এই মানে মেয়েটা তার পাশে নাই। দোষটা তো দুজনে মিলাই করছি, তারপরেও ছেলে একা কষ্ট পাইতাছে, কিন্তু মেয়েদের কোনো হইতাছে না। আপনাদের জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।